এনডিভি অনলাইনের বিশেষ সাক্ষাৎকারে সবাইকে স্বাগতম। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সংযুক্ত আছি আমি মাইশা মালিহা। উচ্চ শিক্ষায় বিদেশে যাওয়া সকলেরই স্বপ্ন, কিন্তু এই স্বপ্ন পূরণ করতে পারে কতজন? ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ মারুফ হোসেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হিউস্টনে পিএইচডি প্রোগ্রামে ফুল ফান্ডেড স্কলারশিপের সুযোগ পেয়েছেন। তার এই অভাবনীয় অর্জনের পেছনের গল্প আজকে আমরা তার কাছেই শুনবো। প্রথমে মারুফের কাছ থেকে আমরা জানবো যে তিনি যে আগামী মাসে পাড়ি দিচ্ছেন বিদেশে, আপনার কেমন অনুভূতি হচ্ছে? দীর্ঘ প্রায় 6 বছর এই বিশ্ববিদ্যালয়ে অনার্স এবং মাস্টার শেষ করলাম। একটু এক্সাইটেড, নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন দেশ, একটু এক্সাইটেড কাজ করছে। তারপরেও উদ্দেশ্যটা যেহেতু ভিন্ন, পিএইচডি করতেই মূলত যাওয়া, সেই ভাবনা থেকে মোটামুটি আমি সন্তুষ্ট। আপনার এই স্কলারশিপের যে ধরন ছিল এটা কেমন ছিল? আমি মেইনলি ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছি। ওখান থেকে ইউনিভার্সিটি আমার সব খরচ ওরা বেয়ার করবে। সেই সাথে আমাকে মান্থলি স্টাইপেন্ড প্রোভাইড করবে, যেটা থেকে আমি আমার আনুষঙ্গিক যে খরচ সবকিছুই কভার করবে, যেটাকে আমরা ফুল ফান্ডেড স্কলারশিপ বলি। আপনার ইউনিভার্সিটি সম্পর্কে আপনি যদি কিছু বলতেন বা অবগত করতেন যে আপনি কিভাবে, মানে অন্যান্য ভার্সিটিকেও কি আপনি টার্গেটে রেখেছিলেন, বা আপনি যে ইউনিভার্সিটি অফ হিউস্টনে চান্স পেয়েছেন এই নিয়ে আপনার যদি কিছু বলার থাকে? এই বছর আমরা ফল 25-এর অ্যাপ্লিকেন্ট। বরাবর যেরকম হয় যে বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাইতে দুই ধরনের ওয়ে ফলো করে। তো প্রথমত সেন্ট্রাল স্কলারশিপ, যেটা ইউনিভার্সিটি প্রোভাইড করে, আর দ্বিতীয়টা হচ্ছে প্রফেসর ফান্ডিং। এই বছর আমেরিকার যে পলিসি বা ওদের গভর্নমেন্টাল ইস্যু, এখানে সেন্ট্রাল স্কলারশিপ অনেক ক্ষেত্রে বন্ধ। আমরা যেই ফিল্ডে রিসার্চ করি, লাইফ সায়েন্সের, তো এই ফান্ডিং গুলা অনেক বন্ধ করে দিয়েছে। এটা তাদের ইন্টারনাল পলিসি হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের প্রফেসর ফান্ডিংটাই মেইন ছিল এই বছর। যদিও চ্যালেঞ্জিং ছিল, তারপরেও আমার স্কলারশিপটা মূলত প্রফেসর ফান্ডিং। তো এই ক্ষেত্রে আমি ইউনিভার্সিটিতে প্রথমে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই, ওদের ডেডলাইনের আগেই আমাদের অ্যাপ্লিকেশন শেষ করতে হয়। এরপরে ওরা শর্টলিস্ট করে। এবার শর্টলিস্টেড যেই অ্যাপ্লিকেন্ট, তাদের রিসার্চ ব্যাকগ্রাউন্ড যাদের সাথে ম্যাচ করে, প্রফেসররা আমাকে রিচ করে। এরপরে 2বার ইন্টারভিউ হয়। তারপরেই ইন্টারভিউর পরে আমাকে ওরা অফার করে, পজিশন অফার করে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। বিশ্ববিদ্যালয়ে কি আপনি রিসার্চ গবেষণা শুরু করেছিলেন, বা আপনার কতটি পাবলিকেশন আছে এ পর্যন্ত? আমি 2021 সাল থেকে মূলত কোভিড-19 প্যান্ডেমিকের পর থেকেই গবেষণায় যুক্ত। শুরুটা হয়েছিল ওই সময়েই। আমার প্রথম আর্টিকেল যেটা পাবলিশড হয় অনলাইনে, একটা কনফারেন্স পেপার ছিল। তারপর থেকে আমি আমার বায়োইমেজিং রিসার্চ ল্যাব, যেখানে মূলত আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে এতদিন কাজ করছিলাম, সেখানেই কাজ করি। আমার সুপারভাইজার ডক্টর এমডি খায়রুল ইসলাম, তার তত্ত্বাবধানে। তো সেখান থেকেই ধীরে ধীরে প্রত্যেক বছর বেশ কিছু পাবলিকেশন হয়, যেটা এখন 12টাতে দাঁড়িয়েছে। আমার সাইটেশন সংখ্যা প্রায় 250টার মতো। কনফারেন্স এবং আর্টিকেল, জার্নাল দুইটা মিলে প্রায় 12টা মতো পাবলিকেশন এখন আমার। বেশ এগিয়ে গেছেন আপনি। আপনার সাবজেক্ট তো বেশ ভালো, আপনি দেশ ছেড়ে কেন বিদেশে যাওয়ার ইচ্ছে পোষণ করলেন? আমার সাবজেক্টটাই আমার দেশ ছেড়ে উচ্চশিক্ষায় বাইরে যাওয়ার একটা অন্যতম কারণ। কারণ উচ্চ মাধ্যমিক শেষ করে ইচ্ছা ছিল প্রাথমিক, যেটা বিজ্ঞানের স্টুডেন্ট হিসেবে থাকে, যে ডক্টরি পড়াশোনা করব। তো সেই সুযোগ না পাওয়াই আমি এই ডিপার্টমেন্টকেই বেছে নেই। কারণ আমি জানি, শুনেছি যে এই বিভাগে হিউজ রিসার্চ অপরচুনিটি এবং দেশের বাইরেও অনেক বড় সুযোগ পাওয়া যায়। তো সেই সুযোগ নেয়ার আশায় আমি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি হই। শুরু থেকেই আমি চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি যে আমাদের আফটার গ্রাজুয়েশন আমাদের স্টেপ গুলা কি হবে। তো সেই জানার জায়গা থেকে আমি
আমার গ্রাজুয়েশন শেষে আমি পিএইচডি করতে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা হাতে নেই, এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে আমি আগামী মাসেই যাচ্ছি। মারুফ, আপনি তো আগামী মাসেই চলে যাচ্ছেন, কিন্তু আপনার এই যে যাত্রা এক্ষেত্রে মানে আপনার যে রিসার্চের যে গবেষণা বা শুরু করেছেন বিদেশে যাওয়া, এই নিয়ে আপনার পরিবার, শিক্ষক থেকে কেমন সহযোগিতা বা অনুপ্রেরণা পেয়েছেন? আমার অনুপ্রেরণার প্রথম জায়গায় হচ্ছে আমার ডিপার্টমেন্ট, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং। যেই সুযোগটা আমি পেয়েছি তার মোস্ট অফ দা পার্টি তারা আমাকে করে দিয়েছে। প্রথমত আমি যেখানে কাজ করতাম গবেষণার, মূলত এই বছরের স্কলারশিপ গুলা গবেষণা প্রোফাইল যাদের ভালো, মূলত তারাই সুযোগ পেয়েছে। আমি মোটামুটি স্ট্যাটিস্টিক্স আমি জানার চেষ্টা করেছি। তো সেই সুবাদে আমার গবেষণাপত্র আমাকে খুব সহযোগিতা করেছে। তো এই সুযোগটা আমি আমার প্রথমে বলবো আমার ডিপার্টমেন্টের যে ল্যাব, বায়োইমেজিং রিসার্চ ল্যাব, এখানে আমি প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এমনও হয়েছে রাত 8টা পর্যন্ত কাজ করেছি। তো এই সুযোগটা আমার ল্যাব মেন্টর প্রথমত দিয়েছেন, দ্বিতীয়ত আমার বিভাগের শিক্ষকরা, যারা আমাকে প্রতিনিয়ত আমার অনুপ্রেরণা জুগিয়েছে। আমার একাডেমিক কারিকুলামটা যথাসময়ে শেষ করে আমাকে এই ফল 25-এই যেখানে আমি অ্যাপ্লাই করেছি এটা ধরতে সহযোগিতা করেছে। তো সর্বোপরি আমার ডিপার্টমেন্ট, আমার রিসার্চ ল্যাব, আমার সুপারভাইজার, আমার রিসার্চ মেন্টর, সবাই আমাকে খুব অনুপ্রেরণা জুগিয়েছে। আর ফ্যামিলির কথা যদি বলি, বরাবরই তারা আমার এই বিষয়গুলোতে খুব অনুপ্রেরণা দিয়েছে, এবং যখন যেই প্রয়োজন, যেখানে যাওয়া প্রয়োজন, কারণ আমাদের গবেষণাটা শুধুমাত্র আমার বিশ্ববিদ্যালয়ে ছিল না। আমরা গবেষণার উদ্দেশ্যে ময়মনসিংহ, রাজশাহী, কুষ্টিয়া, ফরিদপুর সব অঞ্চলেই গিয়েছি। তো ফ্যামিলি সাপোর্ট ছাড়া আসলে এত দূর আসা কখনোই সম্ভব ছিল না। এরপরে দেশের বাইরে একটা দীর্ঘ সময়ের জন্য চলে যাওয়া, এটা তো ফ্যামিলি সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব না। আপনি অনেক সহযোগিতাই পেয়েছেন সবার কাছ থেকে। সেক্ষেত্রে নিশ্চয়ই আপনার কিছু প্রতিবন্ধকতাও ছিল। কি ধরনের প্রতিবন্ধকতা আপনি বেশি সম্মুখীন হয়েছেন? প্রতিবন্ধকতা বলতে কোভিড-19 এর পরে তো আমরা অনেক চ্যালেঞ্জ ফেস করেছি। বিশেষত আমার একাডেমিক লাইফে আমি 2021 সালেই, করোনার পরে লাস্টের দিকে, আমি বা ব্যক্তিগত কিছু সমস্যায় পড়েছিলাম। এইটা ফাইন্যান্সিয়াল ইস্যু, এইটা গ্লোবাল ইস্যুও বলা যায়। অনেকেই এই সমস্যাটায় পড়েছে। তো সেটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং ছিল। আমার ফ্রেন্ড, আমার শুভাকাঙ্ক্ষী সকলের সহযোগিতায় প্রায় 3 বছরে আমি সেটা কাটিয়ে উঠতে পেরেছি। আর গবেষণা লাইফে আমার চ্যালেঞ্জ গুলা, আমার রিসার্চ মেন্টর শাহিন ভাই, এরপরে আমার রিসার্চ সুপারভাইজার ডক্টর খায়রুল ইসলাম স্যার, সকলের তথা আমার বন্ধু মাহফুজ, যেই আমার রিসার্চ লাইফে পুরো একটা অংশ জুড়ে আমাকে সহযোগিতা করেছে। তো সবার সহযোগিতায় আমি চ্যালেঞ্জ গুলা উতরাই উঠেছিলাম। আপনি যেহেতু চলে যাবেন একজন অভিজ্ঞ মানুষ, সেহেতু যারা সামনে ফ্রেশার রয়েছে তাদের জন্য আপনার কি উপদেশ থাকবে? তারা কিভাবে কাজ করলে সামনে সহজে এগোতে পারবে বলে মনে করছেন? আমার উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়াটা শুধুমাত্র আমার রিসার্চ না, আমাকে অনেক কিছুই সহযোগিতা করেছে। যেমন আমি একাডেমিক্যালি আমার যেই রেজাল্ট, আমি চেষ্টা করেছি এইটা আহ, ভালো রাখার। পাশাপাশি আমি বিভিন্ন ধরনের সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনেও অ্যাক্টিভলি যুক্ত থেকেছি। বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। তো এই দায়িত্বগুলা পালনকালে আমার যে কমিউনিকেশন স্কিল বা আমার যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলা আমি এগুলোর মাধ্যমে নিজেকে বিল্ড করতে পেরেছি। সেই সুবাদে আমি দেশের বাইরে যারা আছেন তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ, সবকিছুই আমাকে এই উচ্চশিক্ষায় সুযোগ পেতে সহযোগিতা করেছে। আর যদি আমি নতুনদের উদ্দেশ্যে বলি, অনেকের সাথেই কথা হয়েছে, অনেকে বিভিন্ন পরামর্শ চেয়েছেন। তো তাদেরকে শুধুমাত্র একাডেমিক পড়াশোনায় আমি উদ্বুদ্ধ করব না। পাশাপাশি যাদের ইচ্ছে আছে দেশের বাইরে যাওয়ার, আমি যদি একটু বলি যে আমরা যারা মূলত দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করি, এখানে সাকসেস রেটটা অলমোস্ট 100%। কারণ আমি দেশে সরকারি চাকরি করতে গেলে একটা সময় পর হয়তো সাকসেস আসে,
কিন্তু দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে এই সুযোগটা খুব তাড়াতাড়ি আসে, হয়তো 6 মাস আগে অথবা পরে। 100 সাকসেস রেটটা অলমোস্ট 100%। সুতরাং লেগে থাকলে আমার মনে হয় প্রত্যেকেই এই সুযোগটা পেতে পারে। এটা খুব কঠিন তা না, শুধুমাত্র ধারাবাহিকতাটা অব্যাহত রাখলে আমার মনে হয় সবাই এই সুযোগটা পেতে পারে। আচ্ছা, ধন্যবাদ মারুফ। দর্শক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ মারুফ হোসেনের সাথে আমাদের ছিল এই সর্বশেষ আড্ডা। সাথে থাকার জন্য ধন্যবাদ।